আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের কোথায় কোন শব্দটা বসবে এই বিষয়ে আজকে মূলত এই ভিডিওটি। তোমরা জানো তোমাদের প্রশ্নোত্তর পর্ব চলছে। আজকে এই প্রশ্নগুলো যারা করেছে, মূলত অনেকে এই প্রশ্ন করেছে, তার ভিতরে আমি কয়েকটা উল্লেখযোগ্য কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি। জিসান আহমেদ জানতে চেয়েছে যে স্যার, আপনি এমন একটি ভিডিও তৈরি করুন রাইট ফর্ম অফ ভার্বসের, যেখানে দেখাবেন যে খালি ঘরে এই ভার্বটাই কেন বসবে, অন্যটি বসবে না কেন, আর এই ফর্মটাই বসবে কেন। আমরা সবাই কম বেশি নিয়ম জানি, কিন্তু প্রশ্ন সমাধান করতে পারি না। তাই স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এরকম একটা নতুন প্র্যাকটিস ভিডিও দিলে খুবই উপকৃত হতাম, আর সেখানে শুধু রাইট ফর্ম অফ ভার্বের অনুশীলন থাকবে। আশা করি ভিডিওটি খুব দ্রুতই আপলোড করবেন। এমডি হাসানুর রহমান তার কমেন্টেই লিখেছে, ভাই তোমার সাথে আমিও একমত, মানে তারও একই সমস্যা। এবং আপন খান বলেছেন যে স্যার ভিডিওটি তাড়াতাড়ি দিলে ভালো হয়। এছাড়াও বজলুর রহমান বলেছেন, স্যার সব ঠিক আছে, বাট রাইট ফর্ম অফ ভার্বের কোথায় কোন ওয়ার্ড বসে সেটাই কখনো কখনো বুঝতে পারি না। নিয়মগুলো পারি, শুধু শব্দ বসাতে পারি না, বা কখনো কখনো স্যার কি করব। আসলে তোমাদের যাদের এই সমস্যাটি আছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে মূলত এই টপিক্সটাই নিয়েই আলোচনা করা হবে এবং এই বিষয়টাই সমাধান করার চেষ্টা করব। আমি কয়েকটা বোর্ড প্রশ্ন নিয়েছি এখানে। বোর্ড প্রশ্নগুলোর মাধ্যমেই, এটা ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন, আমরা বিষয়টা দেখব। তার আগে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি। দেখো, এই বিষয়টা কোথায় কোন ভার্বটা বসবে এটা বুঝতে গেলে মোটামুটি ইংরেজি পড়ে অর্থ করা লাগে। অর্থ না করলে আসলে ভার্ব কোনটা বসবে সেটা বোঝা প্রায় অসম্ভবই বলা যায়। তবে অর্থ করে পড়াটা যে এত খুব অসম্ভব কিছু তা না। আমি তোমাদের কিছু ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সগুলোর মাধ্যমে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তোমরা যারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখছো, বিভিন্ন প্যাসেজ বা প্যারাগ্রাফ বা যে কোনো ভিডিও দেখলে তোমরা দেখবে যে আমি যখন ইংরেজিটা পড়ি অর্থ করে, তখন এক একটা অংশ ভেঙে ভেঙে পড়ি, অর্থাৎ কখনোই পুরা বাক্যটা পড়ে অর্থ করি না। তো এই সিস্টেমটা তোমরা অনুসরণ করতে পারো, এটা খুবই সুন্দর একটা সিস্টেম। বিশেষ করে শুধু ইংরেজি বোঝা যে সহজে বোঝা যায় বিষয়টা তা না। এই যে রাইট ফর্ম অফ ভার্ব বলো বা যে কোনো ধরনের গ্যাপে, ওই গ্যাপে কোন শব্দটা বসতে পারে এই বিষয়টা খুব সহজে এই বিষয়টা থেকে বোঝা যায়। আচ্ছা, তো অর্থ করে পড়ার সময় যেহেতু দেখো এখানে ভার্বের অর্থটাই গ্যাপ থাকে, যে বিষয়টা হচ্ছে ভার্বের অর্থটাই কি থাকে, গ্যাপ থাকে। তার মানে আর বাংলা থেকে যখন ইংরেজি থেকে যখন বাংলা ট্রান্সলেশন করতে হয়, তখন ভার্বের অর্থটা, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়া থাকে সবার শেষে, ইংরেজির এই ভার্বের অর্থটা সবার শেষে বলতে হয়। তার মানে তুমি বাকি অংশটার যদি অর্থ করে ফেললেই বুঝতে পারবা যে এখানে কোন ভার্বটা বসবে। বিষয়টা একটু ভালোভাবে দেখো। আর যদি এই ভার্বের অর্থ ছাড়াই বাক্যের অর্থটা বুঝতে পারো, তাহলে বুঝবে যে সেখানে বি ভার্ব অর্থাৎ এম ইজার বসবে। যেমন দেখো, প্যাট্রোইজম ইজ এ নোবেল ভার্চু, এই যে একটা বাক্য, এই বাক্যটাই যদি আমরা ইজ বাদেও যদি পড়ি, প্যাট্রোইজম মানে দেশপ্রেম, এ নোবেল ভার্চু মানে কি, একটি মহৎ গুণ। তাহলে আমরা যদি বাক্যটাকে এভাবে বলি, দেশপ্রেম একটি মহৎ গুণ, তাহলেও দেখো বাক্যটার অর্থ হয়ে গেছে। অর্থাৎ ভার্বের অর্থ ছাড়াই যদি কোনো বাক্যের অর্থ কমপ্লিট হয়, সেখানে বুঝবে কি, সেখানে বি ভার্ব ব্যবহার করতে হবে। আর কিভাবে পড়বে, অবশ্যই অংশ ভেঙে ভেঙে প্রত্যেকটা প্রিপোজিশনের অংশটাকে আলাদা করে পড়বে। যেমন দেখো, ইট, আচ্ছা ইট মানে এটি, এ ম্যান একজন মানুষকে, টু শেড, শেড মানে হচ্ছে প্রবাহিত করতে, কি প্রবাহিত করতে, দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড অর্থাৎ রক্তের শেষ বিন্দু। তাহলে এটি একজন মানুষকে রক্তের শেষ বিন্দু প্রবাহিত করতে, মনে করো এখানে তুমি ভার্বের অর্থটা নিয়ে আসবা। তাহলে প্রবাহিত করতে কি করে, মূলত থিঙ্ক, চিন্তা করে, এটা হতে পারে, এটা হবে না। তোমরা বললো যে কোনটাই, এটাই কেন বসবে, দেখো তুমি যদি এখানে রিমেম্বার বসাও তাহলে হবে, এটা স্মরণ করে হবে না, কখনোই হবে না। স্যাক্রিফাইস, এটাও হচ্ছে না। ডিফেন্ড, প্রতিরোধ করা, তাও হচ্ছে না। ডাই, এটাও হচ্ছে না। অনার হচ্ছে না। ইন্সপায়ার, দেখো এটা উৎসাহিত করে। আমরা যদি এভাবে বলি, এটা কি করে, রক্তের শেষ বিন্দু, অর্থাৎ একজন মানুষকে রক্তের শেষ বিন্দু প্রবাহিত করতে কি করে, উৎসাহিত করে দেশপ্রেমটা। তাহলে আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি ইন্সপায়ার। তো বুঝতে পারছো যে কিভাবে বের করতে হবে। তোমরা বাকি প্র্যাকটিসটা দেখো, আশা করি বিষয়টা অনেকটা ক্লিয়ার হতে পারবে। তাহলে প্রথম বিষয় হচ্ছে এখানে ইন্সপায়ার বসবে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে ভার্বের কোন ফর্মটা বসবে। কোন ফর্মটা বসবে সবসময় আগে দেখতে হয়। তোমরা জানো মাত্র 8টা রুলস দেওয়া হয়েছে, যেখানে নিয়মগুলো সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। আর যেহেতু তোমরা বলছো তোমাদের রুলসের থেকে কোনটা বসবে এবং কোন ফর্ম বসবে বুঝতে সমস্যা হচ্ছে, সবসময় মনে রাখবে যে প্রেজেন্টে যদি থাকে
প্রেজেন্টে, যেমন প্যাট্রোইজম ইজ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, প্রেজেন্টে থাকলে সবসময় ভার্ব ব্যবহার করতে হবে সাবজেক্ট দেখে। তো সাবজেক্ট তোমরা জানো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এ নাম্বারে আমরা অ্যান্সার বলতে পারি ইট ইনস্পায়ার্স। কি হবে? ইট ইনস্পায়ার্স। এস কেন যুক্ত হলো? কারণ এখানে হচ্ছে ইট আছে, তুমি এখানে অন্য কোনো ফর্ম ব্যবহার করতে পারবা না। আচ্ছা, এরপরে দেখি ড্রপ অফ ব্লাড। এ পর্যন্ত আমরা অর্থ করেছিলাম টু ড্যাশ। দেখো, টু এর পরে যখন ভার্ব থাকে এটাকে বলা হয় ইনফিনিটিভ। ওই ভার্বের সাথে তে যুক্ত হয়, সবসময় মনে রাখবে তে যুক্ত হয়। তাহলে কিছু একটা করতে, কি করতে? দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। ফ্রিডম মানে স্বাধীনতা, অফ হিজ কান্ট্রি তার দেশের। তাহলে তার দেশের স্বাধীনতা কি করতে হতে পারে? চিন্তা করতে, স্মরণ করতে, ত্যাগ করতে। দেখো কোনোটাই হচ্ছে না, হচ্ছে কোনটা? ডিফেন্ড, অর্থাৎ রক্ষা করতে বা প্রতিরোধ করতে। তাহলে আমরা এখানে ডিফেন্ডটা ব্যবহার করতে পারি, অ্যান্ড ডিফেন্ড। এখন ডিফেন্ড এই ফর্মটাই বসবে কিনা? অবশ্যই ডিফেন্ড বসবে, কারণ টু এর পরে সবসময় ভার্বের একদম প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বসে। তাহলে এখানে যে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে তার পিছনে কারণটা কি? এর আগে টু আছে। আচ্ছা, এরপর আমরা দেখি। তাহলে তুমি যখন এভাবে ভেঙে ভেঙে অর্থ করবে, অবশ্যই কি করতে হবে? ভেঙে ভেঙে। আর অন্যান্য অংশগুলোর অর্থ বলার পরে ভার্বের অর্থটা খুঁজতে হবে। দেখো, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম। খেয়াল করো, এ ম্যান একটা মানুষ, উইদাউট প্যাট্রিয়টিজম। উইদাউটটা কি? উইদাউটটা একটা প্রিপোজিশন। তাহলে দেখো এখানে সাবজেক্টের অংশেই অনেকগুলা শব্দ আছে কিন্তু। এখন তোমরা যারা আমার আগের ভিডিও দেখছিলে, এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম বাক্যের অংশগুলা বোঝানোর জন্য একটা গল্প বলছিলাম, যে আসলে একটা সেন্টেন্সকে চিন্তা করা যায় একটা রাজ্যের মতো, যে রাজ্যের রাজা হচ্ছে ভার্ব আর রানী হচ্ছে সাবজেক্ট। এখন দেখো, এই যে রাজার রূপ কোনটা হবে সেটা মূলত রানীর উপরে নির্ভর করে, অর্থাৎ রানী যে মুডে আছে রাজার মুডটাও তেমন থাকবে, এমন একটা গল্প, মজার একটা গল্প ছিল। তাহলে এখানে দেখো এতগুলা রাজা তো আর হয় না, সাবজেক্ট মূলত একটা শব্দই হয়। হ্যাঁ, কখনোই প্রিপোজিশন যুক্ত অংশগুলা সাবজেক্ট হয় না। এখানে যত কিছুই থাক না কেন সাবজেক্ট হবে না, সাবজেক্ট হয় প্রিপোজিশন ছাড়া যে ফ্রেজটা থাকে, যে অংশটা থাকে, ওই অংশের নাউনটা। তাহলে এখানে এ ম্যানটা মূলত সাবজেক্ট। এখানে যদি আরও অনেক কিছু বলা হয়, এই যে এ ম্যানটা সিঙ্গুলার আছে, তাহলে এর অনুসারে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার করতে হবে, মানে এই সাবজেক্ট অনুসারেই ভার্বটা বসবে, এদিকে যা থাকে থাক। তাহলে এ ম্যান একজন মানুষ, উইদাউট প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম ছাড়া, দেশপ্রেমহীন একজন মানুষ। আচ্ছা, নট বেটার দ্যান এ বিস্ট, মানে তোমরা খেয়াল করো, নট বেটার দ্যান মানে ভালো নয়, এ বিস্ট একটা পশুর থেকে। তাহলে দেশপ্রেম ছাড়া একটা মানুষ একটা পশুর থেকে ভালো নয়। বাক্যের অর্থ কিন্তু চলে আসছে, তাই না? তো যেহেতু বাক্যের অর্থ ভার্ব ছাড়াই চলে আসছে, আমরা এখানে কি ব্যবহার করব? ইজ। তাহলে এখানে ইজ কেন ব্যবহার করলাম? আরও তো ব্যবহার করতে পারতাম, তাই না? তো ইজ ব্যবহার করার পিছনে কারণ হচ্ছে কি, এর সাবজেক্টে আছে এ ম্যান, আর এটা হচ্ছে সিঙ্গুলার। অবশ্যই সাবজেক্টটা দেখেই সবসময় ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে ইজ নট বেটার দ্যান এ বিস্ট। আচ্ছা, এরপরে দেখি এ ট্রু প্যাট্রিয়ট, অর্থাৎ একজন যে সত্যিকারের দেশপ্রেমিক, ড্যাশ বাই অল, একজন সত্যিকারের দেশপ্রেমিক সবার দ্বারা, সবার দ্বারা। তাহলে এরপরে কোনটা হতে পারে? দেখো, আমরা ব্যবহার করতে পারি এ ট্রু প্যাট্রিয়ট, দেখো অনার মানে সম্মানিত হয়। আচ্ছা, এই জায়গাটা একটা বিষয় মাথায় রাখবা, তোমরা জানো যে প্যাসিভ বাক্য। আচ্ছা, তাহলে প্যাসিভ বাক্য কি? মূলত প্যাসিভ বাক্য তোমরা নাম শুনছো। প্যাসিভ বাক্য হচ্ছে যে ভার্বের কাজটা সাবজেক্ট করে না, যে ভার্বের কাজটা সাবজেক্ট করে না সেই ধরনের বাক্যকে বলা হয় প্যাসিভ বাক্য। অর্থাৎ এই যে অনার, সম্মান করা কাজটা, অনার মানে তো সম্মান দেওয়া, সম্মান দেওয়া কাজটা কি একজন দেশপ্রেমিক করে? না, দেশপ্রেমিককে অন্যরা সম্মান দেয়, দেশপ্রেমিককে কি অন্যরা সম্মান দেয়। তাহলে যেহেতু এই যে ভার্বের অনার, এই ভার্বটার কাজ সাবজেক্ট করছে না, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। অর্থ কি? এই সেন্টেন্সটা প্যাসিভ। আর প্যাসিভ যদি হয় সেই ক্ষেত্রে তোমরা নিয়ম অনুসারে জানো সবসময় একটা বি ভার্ব লাগবে, অবশ্যই বি ভার্ব লাগবে। বি ভার্বের সাথে মূল ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে এখানে অনার বুঝলাম, তাহলে অনারটা কোন ফর্মে থাকবে? এ ট্রু প্যাট্রিয়ট, অবশ্যই যেহেতু এটা সিঙ্গুলার, দেখো প্যাট্রিয়ট সিঙ্গুলার, তাহলে ইজ আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিলাম, যদি এটা প্লুরাল থাকতো আর নিতাম। আর মূল ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ V3 আমরা কি ব্যবহার করব? অনার্ড। একজন প্রকৃত দেশপ্রেমিক সবার দ্বারাই সম্মানিত হয়। হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি। তোমরা খেয়াল করো, হি অলওয়েজ সে সব সময়, আমরা ভার্বটা ছেড়ে দিই,
সে সব সময়। আচ্ছা, ফর দ্য ওয়েলফেয়ার মানে মঙ্গলের জন্য, অফ হিজ কান্ট্রি তার দেশের। প্রত্যেকটা প্রিপোজিশনাল ফ্রেজের অর্থটা সবসময় আলাদা করবা, তাহলেই দেখবা বাক্যের অর্থ বুঝে ফেলছো। তাহলে এর অর্থটা কি আসছে, শেষের থেকে আসতে হয়। সে সর্বদাই, এই যে অফ হিজ কান্ট্রি তার দেশের, ফর দ্য ওয়েলফেয়ার মঙ্গলের জন্য, তার দেশের মঙ্গলের জন্য কি হতে পারে, আমরা এখানে ব্যবহার করতে পারি কি, থিঙ্ক। আমরা ব্যবহার করতে পারি থিঙ্ক, অর্থাৎ সে সবসময় তার দেশের মঙ্গলের জন্য চিন্তা করে। এই যে চিন্তা করে অর্থটা দিলে বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে। এই চিন্তা করে ভার্বটা তোমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম থিঙ্ক। আচ্ছা, এখন দেখতে হবে যে কোন ফর্মটা বসবে। অবশ্যই সাবজেক্টটা দেখতে হবে। এখন এই থিঙ্ক, চিন্তা করা কাজটা তো হিই করছে, তাই না? তার মানে এটা কিসে আছে, এটা অ্যাক্টিভে আছে। আর হিটা সিঙ্গুলার হওয়ার কারণে অবশ্যই এখানে এস বাই এস যোগ করতে হবে। তাহলে হি অলওয়েজ থিঙ্কস, সে সবসময়ই ভাবে, ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, পক্ষান্তরে, দ্য আনপ্যাট্রয়েড ম্যান, দেখো MEN আছে, তাহলে সাবজেক্টটা কি, প্লুরাল। সাবজেক্ট এখানে কি আছে, প্লুরাল। অবশ্যই সাবজেক্টটা দেখতে হবে, কারণ এই সাবজেক্ট অনুসারেই ভার্ব বসবে। ভার্ব কোনটা বসবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে। তাহলে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, দ্য আনপ্যাট্রয়েড মেন, যে যারা কি হচ্ছে, যারা অদেশপ্রেমিক, যারা দেশপ্রেমিক নয়, অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, শুধুমাত্র ফর মানে জন্য, দেয়ার ওন ইন্টারেস্ট তাদের নিজেদের যে স্বার্থ, তাদের নিজেদের স্বার্থের কি করে, এটাও দেখো, যদি তারা শুধু তাদের নিজেদের স্বার্থের চিন্তা করে, থিঙ্ক। তাহলে আগের থিঙ্কের সাথে যদিও আমরা এস যুক্ত করছিলাম, কারণ কি ছিল, হি ছিল সিঙ্গুলার, কিন্তু এই বাক্যটাই দেখো মেন, এই যে MAN ম্যান হচ্ছে সিঙ্গুলার, আর MEN মেন হচ্ছে প্লুরাল। তাহলে এটা যেহেতু প্লুরাল, এখানে আর এস বাই এস যোগ করা যাবে না। দ্য আনপ্যাট্রয়েড মেন থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবে। দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি। আচ্ছা, তাহলে দোজ হু, যারা, দোজ হু মানে কি, যারা, ফর দ্য কান্ট্রি দেশের জন্য, আর ট্রু প্যাট্রয়েড তারা হচ্ছে কি, সত্যিকারের দেশপ্রেমিক। তাহলে দেশের জন্য যারা কি করে তাদেরকে আমরা সত্যিকারের দেশপ্রেমিক বলতে পারি, যারা মূলত কি মারা যায়। হু আমরা এখানে কি ব্যবহার করব, ডাই। এখন বিষয় হচ্ছে ডাই এর এই ফর্মটায় বসবে কিনা, হু ডাই, তাহলে এই ডাই এর এই ফর্মটায় বসবে কিনা খেয়াল করো। দোজ, এই যে হু যখন থাকে রিলেটিভ প্রোনাউন দ্বারা, তার আগের সাবজেক্টটা দেখতে হয়। দোজ যারা, একজন না অনেক, অনেকেই, যেহেতু সাবজেক্টটা প্লুরাল সে কারণে এখানে ডাই এই ফর্মেই বসবে, এর সাথে কোনো কিছু যুক্ত করা যাবে না। দে ড্যাশ ইভেন, তাহলে আমরা দেখি দে ইভেন আফটার দেয়ার ডেথ, মানে এমনকি তাদের মৃত্যুর পরেও, এমনটা বাক্যের অংশটা দেওয়া আছে, তারা তাদের মৃত্যুর পরেও, তারা তাদের মৃত্যুর পরেও কি হয়, মূলত তাদেরকে স্মরণ করা হয়। দেখো এই যে বাক্যটা প্যাসিভ, অর্থাৎ তারা তো স্মরণ করে না, তারা কি স্মরণ করে, তারা স্মরণ করে না, তাদেরকে স্মরণ করা হয়। তাহলে রিমেম্বার এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, দে রিমেম্বার তারা স্মরণ করে, বিষয়টা এমন না, তাদেরকে স্মরণ করা হয়, বিষয়টার দিকে একটু খেয়াল করো। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট আছে প্লুরাল, প্যাসিভ হলে একটা বিভার্ব লাগবেই, দে আর। তাহলে এছাড়া কি হবে, রিমেম্বার এই মূল ভার্বটা অবশ্যই পাস্টে হবে। দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ, এমনকি তাদের মৃত্যুর পরেও তাদেরকে স্মরণ করা হয়। দ্যাট ইজ হোয়াই, এই কারণেই, দ্য ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ মুক্তিযোদ্ধারা, দেখো ফাইটার্স প্লুরাল আছে, তাহলে হু এর পরে যে ভার্বটা হবে সেটা প্লুরাল হবে। দেয়ার লাইভস, এই কারণেই মুক্তিযোদ্ধারা তাদের জীবন, ইন 1971 1971 সালে তারা কি করেছিল, স্যাক্রিফাইসড, অর্থাৎ ত্যাগ করেছিল। এর ভিতরে কি আছে, স্যাক্রিফাইসড। এখন দেখো এই যে 1971 সালের এই ঘটনাটা, তাহলে যেহেতু 1971 সালে, এটা কি প্রেজেন্ট না পাস্ট, তারা ত্যাগ করেছিল, এই যে করেছিল এই অর্থটা নিয়ে আসার জন্য তোমাকে অবশ্যই কি দিতে হবে, এটাকে পাস্ট করতে হবে, স্যাক্রিফাইসড। আর অর্থ করে পড়লে সব থেকে বড় যে সুবিধাটা, তোমার নিয়ম ছাড়াই তুমি বেশিরভাগ ভার্ব ব্যবহার করে ফেলতে পারবা। তাহলে ফাইটার্স হু স্যাক্রিফাইসড, যারা ত্যাগ করেছিল, দেয়ার লাইফস তাদের জীবন, ইন 1971 1971 সালে, আর রিমেম্বার্ড তাদের স্মরণ করা হয়, অ্যান্ড ড্যাশ ফর এভার, এবং তাদেরকে কি করা, তাদেরকে স্মরণ করা হয় এবং সবসময় হবে। দেখো উইল বি রিমেম্বার, তাহলে এই যে হবে, যেহেতু এটা ফিউচারেও হবে, ভবিষ্যৎ বোঝানোর জন্য এখন এই স্মরণ করা বা তাদের সম্মান দেওয়ার কাজটা তো কখনোই কোনো মানে তারা করবে না, অন্যরা দিবে, তাই না? তাহলে এখানে কি হবে,
অনার্ড, উইল বি অনার্ড ফর এভার, এবং সবসময় তাদেরকে কি করা হবে, সম্মান করা হবে। চলো আমরা আরেকটা দেখি, এটা কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন। এখানে বলা হচ্ছে লাভ ফর ওয়ানস ওন কান্ট্রি। দেখো লাভ, তাহলে এখানে সাবজেক্টটা কিন্তু লাভ, এরপরে এই যে ফর যুক্ত হয়ে যে ফ্রেজটা যুক্ত হয়েছে, এই ফ্রেজটা মূলত ভার্বের উপরে কোনো প্রভাব ফেলবে না, সাবজেক্ট একটাই, তাহলে এই লাভটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখন এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে অবশ্যই তোমাকে দেখতে হবে ভার্বের সাথে এস বাই এর যোগ করতে হবে। লাভ ফর ওয়ানস ওন কান্ট্রি, একটা নিজের দেশের প্রতি যে ভালোবাসা, অ্যাজ প্যাট্রিয়টিজম, এটা কি আমরা এখানে কি হিসেবে বলতে পারি, যে একজনের দেশের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা হচ্ছে দেশপ্রেম হিসেবে আমরা কি বলতে পারি, ওয়ার্ক, স্যাক্রিফাইস, হ্যাভ, ফলো, রেসপেক্ট, কমিট মানে হচ্ছে কোনো কিছু ঘটানো, অকার মানেও ঘটা, রিমেম্বার, নো, আমরা এভাবে ব্যবহার করতে পারি যে একজনের দেশের প্রতি ভালোবাসা এটা দেশপ্রেম হিসেবে পরিচিত। তাহলে এই পরিচিত এখানে আমরা কি ব্যবহার করব, ইজ নোন, কারণ এটা প্যাসিভে আছে, ইজ নোন অ্যাজ প্যাট্রিয়ট, এটা হচ্ছে দেশপ্রেম হিসেবে কি পরিচিত। আসলে এই নো জানা কাজটা তো আসলে এই ভালোবাসাটা করে না, তাই না, অন্যরা জানে যে এটা দেশপ্রেম। এভরিওয়ান শুড, দেখো শুড আছে, তাহলে সবার উচিত, এ গ্রেট লাভ, অনেক ভালোবাসা, ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য, তাহলে সবারই তার দেশের জন্য অনেক ভালোবাসা উচিত আছে, কি অনেক ভালোবাসা থাকা উচিত, তাহলে এখানে অবশ্যই আমরা কি ব্যবহার করব, হ্যাভ। তাহলে এভরিওয়ান শুড হ্যাভ, সবারই থাকা উচিত, এ গ্রেট লাভ ফর হিজ ওয়ান কান্ট্রি, তার দেশের প্রতি, ফর হিজ কান্ট্রি। ম্যানি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের অনেক মুক্তিযোদ্ধারা, ড্যাশ দেয়ার লাইফস ইন 1971, তাহলে আমাদের অনেক মুক্তিযোদ্ধারা তারা কি করেছিল, আমরা একটু আগে এমনটাই একটা করলাম, তারা কি করেছিল, মূলত ত্যাগ করেছিল, তাই না, তাহলে এখানে আমরা ব্যবহার করব স্যাক্রিফাইস। আর এটা যেহেতু 1971 সালের ঘটনা, অবশ্যই পাস্টে হবে, এটা প্রেজেন্ট পাস্ট কিন্তু মিশিয়ে আছে, তুমি যদি অর্থ না করো তাহলে এগুলা বুঝতে অনেক কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আওয়ার ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, তাদের জীবন ত্যাগ উৎসর্গ করেছিল, ইন 1971, 1971 সালে, ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতির জন্য। দ্য কান্ট্রি ম্যান, দেশের মানুষ, ড্যাশ দেম ফর এভার, তাহলে আমাদের দেশের মানুষ কি করবে, মূলত তাদেরকে সবসময় স্মরণ রাখবে, তাই না, এই যে স্মরণ রাখা, এই স্মরণ রাখা হচ্ছে রিমেম্বার। এখন যেহেতু রাখে, তুমি যদি শুধু রিমেম্বার দাও তাহলে অর্থ হবে কি, স্মরণ রাখে বিষয়টা এমন না, স্মরণ রাখবে, তাহলে তোমাকে অবশ্যই উইল ব্যবহার করতে হবে, উইল রিমেম্বার, তাহলে উইল রিমেম্বার দেম ফর এভার, তাহলে উইল মডেল ভার্বের পরে V1। সাম পিপল আর ড্যাশ পারসিস্টেন্টলি ফর দেয়ার ডেভেলপমেন্ট, সাম পিপল, কিছু মানুষ, আর দেখো এখানে আর আছে, হ্যাঁ, সাম পিপল আর, যদি এটা প্যাসিভে হয় তাহলে V3 হবে, অ্যাক্টিভে হলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তোমরা এই নিয়মগুলো জানো। সাম পিপল আর ড্যাশ পারসিস্টেন্টলি মানে অব্যাহতভাবে, বারবার, ক্রমশই, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতির জন্য, তারা কি হচ্ছে, আমরা এখানে দিয়ে দিতে পারি, কিছু মানুষ কি করছে, কাজ করছে, তাই না, তাহলে এই কাজ করা অর্থে এখানে অবশ্যই কি ব্যবহার করতে হবে, ওয়ার্কিং, কারণ কাজ করা কাজটা কিছু মানুষই করছে, এটা অ্যাক্টিভ। সাম পিপল আর ওয়ার্কিং পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দে আর অলসো প্যাট্রিয়ট, তাও দেশপ্রেমিক। এভরিবডি ড্যাশ এ প্যাট্রিয়ট, তাহলে সবাই কি করে, মূলত এভরিবডি আমরা ব্যবহার করতে পারি কি, রেসপেক্ট, এভরিবডি রেসপেক্ট। এখন দেখো এভরিবডিটা হচ্ছে মূলত কি, সিঙ্গুলার, তাহলে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে অবশ্যই এর যুক্ত করতে হবে, তাহলে এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট হোয়েন এনি ন্যাচারাল ক্লাইমেটি, যখনই কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকে কি হয়, ইন দ্য কান্ট্রি, দেশে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ, তাহলে আমরা এখানে অকার ব্যবহার করতে পারি, ঘটে, তাই না, অকার মানে কি, ঘটা, দেশে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। আচ্ছা, এখন এই যে অ্যানি ন্যাচারাল ক্লাইমেটি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি হবে, এর যোগ করতে হবে। অকার্স ইন দ্য কান্ট্রি এ প্যাট্রিয়ট ড্যাশ বাই দ্য এফেক্টেড পিপল, একজন দেশপ্রেমিক কি করে, অর্থাৎ তাদের আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ায়, তাই না, তাহলে স্ট্যান্ড, এ প্যাট্রিয়ট স্ট্যান্ড। এখন এ প্যাট্রিয়ট এটা সিঙ্গুলার না প্লুরাল, যেহেতু সিঙ্গুলার অবশ্যই কি হবে, এর যুক্ত হবে, স্ট্যান্ডস বাই অর্থাৎ পাশে দাঁড়ানো, দ্য এফেক্টেড পিপল, উই ড্যাশ দ্য ফুটপ্রিন্ট, তাহলে আমরা ফুটপ্রিন্ট মানে পদচিহ্ন, অফ দ্য প্যাট্রিয়ট, তাহলে আমাদের
অনুসরণ করা উচিত। এই যে উচিত অর্থ না দিলে দেখো এই বাক্যটার অর্থ আসছে না, যে কারণে আই নম্বরের আনসার হবে কি শুড ফলো। উই শুড ফলো, আমাদের অনুসরণ করা উচিত দ্য ফুটপ্রিন্ট অফ দ্য প্যাট্রয়েটস। উই শুড রিফ্রেইন ফ্রম ড্যাশ এনি ক্রাইম, অর্থাৎ দেখো উই শুড রিফ্রেইন, আমাদের বিরত থাকা উচিত ফ্রম ড্যাশ এনি ক্রাইম, যে কোনো ধরনের অন্যায় থেকে, দ্যাট ইজ হার্মফুল অফ আওয়ার কান্ট্রি, যেটা আমাদের দেশের জন্য কি ক্ষতিকর। তাহলে এখানে বাকি আছে কোনটা, কমিট, অর্থাৎ করা, অর্থাৎ কোনো কিছু ঘটানো, ফ্রম কমিট। তাহলে আমরা এখানে কমিটিং ব্যবহার করা হচ্ছে, সেটা কেন দেখো, তাহলে কমিট আমরা এখানে ব্যবহার করলাম, কিন্তু কমিটিং কেন, ভার্বের সাথে এখানে তো কমিটিং নেই, তাই না, কমিট আছে। এর কারণটা কি, কারণ হচ্ছে এর আগে প্রিপোজিশন আছে, তোমরা জানো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে ফ্রম কমিটিং এনি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল অফ আওয়ার কান্ট্রি, যেটা আমাদের দেশের জন্য কি ক্ষতিকর। এখন তোমাদের প্রাথমিকভাবে যখন তোমরা পড়তে যাবা তখন যেটা সমস্যা হবে, সব থেকে বড় সমস্যা, এর ভিতরে তুমি অনেকগুলো শব্দের অর্থ জানো না। এখন আমাদের যে সমস্যাটা হয় বা তোমাদের যে সমস্যাটা হয়, আমি দেখেছি তোমরা এই শব্দের অর্থগুলা না জেনেই এটা সলভ করতে যাও। যেহেতু শব্দের অর্থগুলা না জেনেই সলভ করতে যাও, সেক্ষেত্রে কি হয়, এই বিষয়টা তোমরা বুঝতে পারো না বা তোমাদের কাছে কঠিন মনে হয়। তো সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে, তুমি যখন কোনো একটা সলভ করবা, প্রথমে বাসায় যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার সময় অবশ্যই যে শব্দগুলোর তুমি অর্থ জানো না, সেই শব্দগুলোর অর্থ, এখন ডিজিটাল যুগ, তোমরা ফোন থেকে ডিকশনারি থেকে আগে দেখে নাও, সেগুলা প্রয়োজনে ওই বইতেই পেন্সিল দিয়ে লিখে রাখো। এরপরে তুমি যখন এভাবে চর্চা করতে থাকবা, যে কোনো কিছু পড়তে থাকবা, যে শব্দগুলো জানো না শব্দগুলো তুমি লিখতে থাকছো, আর যেহেতু এটা বাস্তব প্রয়োগে পড়া হয়, এই শব্দগুলো দীর্ঘদিন মনে থাকে, এই অর্থগুলা বেশি মনে থাকে। তুমি এভাবে যখন চর্চা করতে থাকবা, দেখবা খুব অল্প সময়েই, তবে অবশ্যই তোমাদের প্র্যাকটিস করা লাগবে, খুব অল্প সময়ে তোমাদের এই যে দুর্বলতা, যে বিষয়টা তোমরা বুঝতে পারছো না, এই দুর্বলতাটা ইনশাল্লাহ তোমাদের কেটে যাবে। এরপরেও যদি তোমাদের আরও অন্য কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, সে বিষয়গুলো নিয়ে সমাধান করার চেষ্টা করবো বা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, ভালো একটা ফলাফল করলে সেটাই আমাদের এই পরিশ্রমের সার্থকতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।